হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জিওগ্রাফি ক্লাস নিয়ে। আমরা আজকে জিওগ্রাফি, ভূগোলের কিছু 50খানা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেব। ঠিক আছে, যেগুলো তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আজকের প্র্যাকটিস সেট নম্বর 6। আগে যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি, তোমরা যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে তার লিঙ্ক রয়েছে, প্লে লিস্ট করে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। উত্তর গোলার্ধের কোন নক্ষত্রপুঞ্জ গ্রেট বিয়ার নামে পরিচিত? গ্রেট বিয়ার, উত্তর গোলার্ধের কোন নক্ষত্রপুঞ্জ গ্রেট বিয়ার নামে পরিচিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, উড়সা মেজর। উড়সা মেজর, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। গ্রীষ্মকালীন রাতের শুরুতে আকাশে দৃশ্যমান উজ্জ্বল নক্ষত্রকে কী বলা হয়? গ্রীষ্মকালীন রাতের শুরুতে আকাশের দৃশ্যমান উজ্জ্বল নক্ষত্রকে কী বলা হয়? না, সঠিক অ্যান্সার এটাও হয়ে যাবে উড়সা মেজর। উড়সা মেজর হয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বর। নিচের কোনটি মহাকাশীয় বস্তু? মহাকাশীয় বস্তু কোনটা? পাথর, তারা, সমুদ্র, মহাসাগর, এগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, তারা। তারা একটি মহাকাশীয় বস্তু। 4 নম্বর। নিচের কোন মহাকাশীয় বস্তু রাতের আকাশে জ্বলে ওঠে? রাতের আকাশে জ্বলে ওঠে কোন মহাকাশীয় বস্তু? এটা সঠিক অ্যান্সার কী হবে? না, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, তারা। তারারা জ্বলে ওঠে। তারপরে 5 নম্বর। যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী মাঝে এসে সূর্যের আলোকের আড়াল করে, চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে এসে সূর্যের আলোকে আড়াল করে, তখন এই ঘটনাটিকে কী বলা হয়? তখন কি বলা হবে? তখন এটাকে সূর্যগ্রহণ বলা হবে, তাই তো? সূর্যকে আড়াল করছে, তো সূর্যগ্রহণ বলা হবে। তারপরে 6 নম্বর। মহাকাশ বিজ্ঞানীদের প্রেক্ষিতে নিচের কোন গ্রহগুলোর একটিও উপগ্রহ নেই? একটিও উপগ্রহ নেই কোন গ্রহের? ভালো করে মনে রাখো, প্রত্যেকটা এক্সামে এই কোশ্চেনটা আসে। তো সেটা হচ্ছে শুক্র ও বুধ। শুক্র ও বুধ গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই। সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ কোনটা রয়েছে? এটা সবাই জানো, তো সেটা হচ্ছে বুধ। বুধ। এই ধরনের কোশ্চেন কিন্তু, এগুলো কিন্তু আরআরবির প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেনগুলো এসেছে। ঠিক আছে, সহজ যেগুলো ভাবছো এগুলোই কিন্তু পরীক্ষায় আসে, বা আগে এসেছে। রিসেন্ট যে পরীক্ষা হয়েছে 24-25-এ, সে সকল এক্সামেও কিন্তু এসেছে। তো তার জন্য কোশ্চেনগুলো এখানে দিয়েছি। তারপরে 8 নম্বর দেখো, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটা? না, সেটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় কে? বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। শুক্র গ্রহের ঘন হলুদ মেঘ কোন গ্যাস দ্বারা গঠিত? শুক্র গ্রহের যে ঘন হলুদ মেঘ, এটা কোন গ্যাস দ্বারা গঠিত? বা শুক্র গ্রহ কোন গ্যাস দ্বারা গঠিত? এভাবে কোশ্চেন আসে। তো সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড দ্বারা গঠিত। 10 নম্বর দেখো, শুক্রের বায়ুমণ্ডল কী ধরনের অ্যাসিড দিয়ে তৈরি? শুক্রের বায়ুমণ্ডল কী ধরনের অ্যাসিড দিয়ে তৈরি? এই ধরনের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি আরও পেতে চাও টপিক ওয়াইজ, তো অবশ্যই আমাদের ক্লাসটাকে লাইক করে ফেলো, তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। 11 নম্বর কোশ্চেন দেখো, রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল গ্রহ যেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে শুক্র। অপশান নাম্বার ডি সঠিক আনসার। তারপরে 12 নম্বর, আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? সঠিক অ্যান্সার অপশান নম্বর সি, মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সঠিক নয় বলেছে। সৌরজগৎ 2.3 মিলিয়ন বছর পুরনো, অবশ্যই এটা সঠিক। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, এটা এক্ষুনি বললাম। বৃহস্পতি সর্বাধিক উপগ্রহ আছে, এটাও সঠিক। কিন্তু নেপচুনের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই।
নেপচুনের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই, এটা হচ্ছে ভুল। তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নিচের কোনটি আমাদের সৌরজগতের অন্তর্গত নয়? আমাদের সৌরজগতের অন্তর্গত নয় সেটা কোনটা? ইউরোপাস, চাঁদ, সূর্য, হচ্ছে ধ্রুবতারা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ধ্রুবতারা। ধ্রুবতারা আমাদের সৌরজগতের অন্তর্গত নয়। এরপরে চলে যাও 15 নম্বরে, গ্রহের কক্ষপথের আকার কেমন? গ্রহের কক্ষপথের আকার কেমন? হচ্ছে উপবৃত্তাকার। উপবৃত্তাকার অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। গ্রহ একটা নির্দিষ্ট পথে ঘোরে, একে কি বলা হয়? গ্রহ একটা নির্দিষ্ট পথে ঘোরে, একে কি বলা হয়? না, একে বলা হয়, যে পথটিতে ঘোরে সেই পথটাকে বলা হয় কক্ষপথ। কক্ষপথ বলা হয়। 17 নম্বর দেখো, যেসব মহাজাগতিক বস্তুরা সূর্যের চারপাশে আবর্তন করে সেই ব্যবস্থাকে কি বলা হয়? যেসব মহাজাগতিক বস্তুরা সূর্যের চারপাশে আবর্তন করে সেই ব্যবস্থাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার সৌরজগৎ। সৌরজগৎ বলা হয়। সূর্য ও পৃথিবীর মধ্যে আনুমানিক দূরত্ব কত? সূর্য ও পৃথিবীর মধ্যে আনুমানিক দূরত্ব কত? হচ্ছে 1.496 ইন্টু 10⁴ কিমি, 1.496 ইন্টু 10⁴ কিমি। সূর্যের মূল উপাদান। সূর্যের মূল উপাদান কি? অক্সিজেন, কার্বন, মিথেন, সিলিকন। তো এখানে অপশানের মধ্যে আমাদের অ্যান্সার নেই, তাই তো? কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন হয়ে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে সঠিক আনসার, সূর্যের মূল উপাদান। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, সূর্য পৃথিবীর পৃষ্ঠে কত কোণে উদিত হয়? সূর্য পৃথিবীর পৃষ্ঠে কত কোণে উদিত হয়? সঠিক অ্যান্সার প্রায় কত হবে? 0.5 0.5 ডিগ্রি কোণে উদিত হয়। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি আরও পেতে চাও তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো এবং তারই সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করো, তোমাদের যে সকল বন্ধুরা আপকালীন আরআরবির এক্সামগুলো দেবে। এছাড়া তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস আমরা কিন্তু রেগুলার নিয়ে আসি, তো সেগুলো ক্লাসগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। 21 নম্বর কোশ্চেন দেখো, এখন সৌরজগতের প্রথম হ্যালিওসেন্ট্রিক মডেল কে প্রস্তাব করেন? সৌরজগতের প্রথম হ্যালিওসেন্ট্রিক মডেল, এটা প্রস্তাব করেন কে? না, এটা প্রস্তাব করেন নিকোলাস কোপার্নিকাস। কোপার্নিকাস। তারপরে 22 নম্বর, সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? সূর্যের সবচেয়ে বাইরের স্তর নাম কি? না, নাম হচ্ছে করোনা। করোনা অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। সূর্য ও অন্যান্য তারারা শক্তির উৎস কী? সূর্য ও অন্যান্য যে তারাগুলো রয়েছে এদের শক্তির উৎসটা কী? শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন অপশান নাম্বার বি সঠিক আনসার। সূর্যের আলোকিত পৃষ্ঠতল কী নামে পরিচিত? সূর্যের আলোকিত পৃষ্ঠতল কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার ফটোস্ফিয়ার। ফটোস্ফিয়ার নামে পরিচিত। গ্রেট বিয়ার শব্দটি দ্বারা বোঝায়। গ্রেট বিয়ার এই যে শব্দটি, এই শব্দটি দ্বারা কী বোঝায়? এর দ্বারা বোঝায় নক্ষত্রমণ্ডল। নক্ষত্রমণ্ডলকে বোঝায়। মহাবিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত মৌল কোনটি? মহাবিশ্বের দ্বিতীয় সর্বাধিক, প্রথম বলেনি কিন্তু দ্বিতীয় বলেছি, দ্বিতীয় সর্বাধিক প্রচলিত মৌল সেটা হয়ে যাবে হিলিয়াম। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হিলিয়াম। রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা কোনটি? রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা সেটা হচ্ছে সিরিয়াস ই। সিরিয়াস ই। ড্যাশ একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল। ড্যাশ একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল যা সন্ধ্যায় দেখা যায়। এই নক্ষত্রমণ্ডলটি দ্য হান্টার নামেও পরিচিত। দ্য হান্টার নামে পরিচিত। সেটা কোনটা? না, সেটা হচ্ছে কালপুরুষ। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার কালপুরুষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এগুলো, ঠিক আছে? নিচের কোনটি নক্ষত্রপুঞ্জ নয়? নক্ষত্রপুঞ্জ নয় কোনটা?
সেটা হচ্ছে এই যে সিরিয়াস। সিরিয়াস এটা নক্ষত্রপুঞ্জ নয়। উর্সা মেজর, ওরিয়ন আর ক্যাসিওপিয়া এগুলো কিন্তু নক্ষত্রপুঞ্জ। ওরিয়ন নক্ষত্রপুঞ্জের সাহায্যে কোন তারা নির্ণয় করা যায়? ওরিয়ন নক্ষত্রপুঞ্জের সাহায্যে কোন তারা নির্ণয় করা যায়? সিরিয়াস। সিরিয়াস তারা নির্ণয় করা যায়। 31 নম্বর দেখো, তারাগুলোর মাঝে অবস্থিত ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য আয়নিত গ্যাসসমূহেরকে কী বলা হয়? তারাগুলোর মাঝে অবস্থিত ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য যে আয়নিত গ্যাসসমূহকে কী বলা হয়? নেবুলা বলা হয়, নেবুলা। তারপরে 32 নম্বর, মহাবিশ্ব সম্পর্কে অধ্যয়নকে কী বলা হয়? মহাবিশ্ব সম্পর্কে অধ্যয়নকে বলা হয় কসমোলজি। কি বলা হয়? কসমোলজি। তারপরে 33 নম্বর, নিচের কোন গ্রহপুঞ্জকে পৃথিবীর 2.0 পৃথিবীর 2.0 বলা হয়? কোন গ্রহপুঞ্জকে? কেপলার 452b। কেপলার 452bকে বলা হয় পৃথিবী 2.0। বিগ ব্যাং তত্ত্ব প্রথম প্রস্তাব করেছিলেন কি? বিগ ব্যাং তত্ত্ব এটা প্রথম প্রস্তাব করেছিলেন জর্জ লেমাইত্রে। জর্জ লেমাইত্রে। মিল্কি ওয়ে কি? মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে হচ্ছে একটা গ্যালাক্সি। কোন সংস্থা নক্ষত্রপুঞ্জের নামকরণের জন্য দায়ী? নক্ষত্রপুঞ্জের নামকরণ করে কোন সংস্থা? আন্তর্জাতিক জ্যোতির্বিদ ইউনিয়ন। আন্তর্জাতিক জ্যোতির্বিদ ইউনিয়ন। তারপরে 37 নম্বর, নিচের কোনটি মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সি? মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সি সেটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডা। আমাদের মহাবিশ্বের বয়স কত? আমাদের মহাবিশ্বের বয়স হচ্ছে 13.8 মিলিয়ন বছর। 13.8 মিলিয়ন বছর। শুক্র গ্রহের বায়ুমণ্ডল প্রধানত কোন গ্যাস দিয়ে গঠিত? শুক্র গ্রহের বায়ুমণ্ডল কোন গ্যাস দিয়ে গঠিত? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা গঠিত। নিচের কোন গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই? নিজস্ব কোনো উপগ্রহ নেই, তো সেটা হচ্ছে বুধ। বুধের কোনো নিজস্ব উপগ্রহ নেই। নিচের কোন গ্রহ ঘড়ির কাঁটার দিকে আবর্তন হয়? ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে সেটা হচ্ছে শুক্র। শুক্র ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। নিচের কোন গ্রহটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি? পৃথিবীর সবচেয়ে কাছাকাছি গ্রহ সেটা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি গ্রহ। নিচের কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়? সন্ধ্যা তারা বলা হয় শুক্র তারা। শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়। নিচের কোন গ্রহের নাম একটি রোমান দেবীর নামে নামকরণ করা হয়েছে? রোমান দেবীর নামকরণে করা হয়েছে কোন গ্রহের নাম? সেটাও হয়ে যাবে অপশান নাম্বার বি, শুক্র। শুক্র সম্পর্কে অনেক তথ্য তোমরা পেয়ে যাবে, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পৃথিবীর শক্তির চূড়ান্ত উৎস কোনটি? পৃথিবীর শক্তির চূড়ান্ত উৎস কোনটি? না হচ্ছে সূর্য। সূর্য হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 46 নম্বর, পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের আনুমানিক শতকরা হার কত? পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আনুমানিক কত রয়েছে শতকরা? শতকরা অক্সিজেন রয়েছে 21%। 21%। নিচের কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয়? লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? না হচ্ছে মঙ্গল। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। নিচের কোন গ্রহকে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ বলা হয়? সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ সেটা হচ্ছে শুক্র। শুক্রকে বলা হয়। পৃথিবীর অক্ষের কৌণিক হেলনের মান কত? মানে কত কোণে হেলে থাকে পৃথিবী? অক্ষের সঙ্গে 66.5 কোণে হেলে থাকে, তাই তো? 66.5 ডিগ্রি। 66.5 ডিগ্রি অপশান নাম্বার ডিতে রয়েছে। 66.5 ডিগ্রি। 66 × 1/2। পৃথিবীর সবচেয়ে নিকটতম তারা কোনটি? পৃথিবীর সবচেয়ে নিকটতম তারা, তো সেটা হচ্ছে সূর্য। সূর্য হয়ে যাবে সঠিক অ্যান্সার।
তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এইখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু এক্সামে অবশ্যই তোমরা কমন পাবে। আরও আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, যদি তোমরা চাও তোমরা কমেন্ট করো। যদি চাও এই ধরনের ক্লাস পেতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে ক্লাসটাকে অবশ্যই লাইক করে ফেলো, তার সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। আর তোমরা এমটিএস জন্য যদি প্রিপারেশন আছো, এসএসসি এমটিএস পরীক্ষার জন্য, তো তোমাদের জন্য আমরা 4খানা পিডিএফ তৈরি করেছি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, ইংলিশ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই পিডিএফের ডেমো তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, বা আমরা ডেমো ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা তোমরা কোথায় পাবে, আমাদের এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে এই ডেমোটা। এই 4খানা পিডিএফ মিলিয়ে টোটাল তোমাদের পড়বে প্রাইস হচ্ছে 199 টাকা। 4টা পিডিএফ মিলে 199 টাকা, যেটা কোথাও আর পাবে না, একমাত্র আমাদের এই চ্যানেলেই প্রোভাইড করা হয় এরকম কম দামে। ঠিক আছে, যদি নিতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। আর শুধুমাত্র জিকে যদি নিতে চাও, জিকে যেখানে 6200+ এমসিকিউ রয়েছে উইথ এক্সট্রা ডিটেলস, শুধু প্রশ্ন অ্যান্সার নয়, অনেককে দেখবে শুধুমাত্র প্রশ্ন উত্তর দিয়ে দেয়, আমাদের কি ওখানে অনেক এক্সট্রা ডিটেলস অ্যাড করা রয়েছে, যেটা ডেমোতে তোমরা দেখতে পাবে। মানে একটা কোশ্চেন থেকে আরও 10খানা কোশ্চেন তোমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে একটা কোশ্চেনের মধ্যে থেকে। এইভাবে জিকেগুলো পিডিএফ তৈরি করা হয়েছে। তো জিকেটা যদি শুধু নিতে চাও, যদি কারোর মন চায় যদি শুধু আমি জিকে নেবো, তাহলে সেটার জন্য 149 টাকা লাগবে। ঠিক আছে, 149 টাকা। তার জন্য তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। ঠিক আছে, যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।